এবারে তার বিয়ে হয়েছে এক কলিয়ারির ইঞ্জিনিয়ারের সাথে, মানে যে ওই যে কয়লার খনির যে ইঞ্জিনিয়ার, ঠিক আছে, সেই ইঞ্জিনিয়ারের সাথে। এবার পুজোর ছুটিতে আমি সেখানে বেড়াতে গিয়েছিলাম। দিন দশেক বেশ আরামে থেকে খুব খেয়ে দিয়ে ওই যে রাজধানীর বাড়ি, রাজধানীর শ্বশুর বাড়িতে বা রাজধানী যেখানে থাকে সেখানে, ঠিক আছে, পুজোর ছুটিতে বেড়াতে গেছিলাম, ঠিক আছে। তো 10 দিন মতো ওখানে ছিল, খুব আরামে থেকেছে, খুব খাওয়া দাওয়া করেছে। ওদের আবার গাড়ি আছে, হ্যাঁ, সেই গাড়িতে করে বেড়াতে গেছিল, ঠিক আছে। তারপরে কলকাতায় ফিরে আসছিল, ঠিক আছে। সন্ধ্যের পর গাড়ি বদলাতে হলো ছোট একটা জংশন স্টেশনে, মানে ফিরে আসছিল তখন ট্রেনে করে আসছিল, ঠিক আছে। যখন ট্রেনে করে আসছিল তখন সন্ধে হয়ে গেছে। তো সন্ধ্যের পরে ট্রেনটা বদলে অন্য ট্রেনে যেতে হলো, ঠিক আছে। বদলাতে হলো ছোট একটি জংশন স্টেশনে। ট্রেনে জংশন মানে ধর দু রকমের ইয়ে আছে স্টেশন। একটা ধর আমাদের যাদবপুর, আর একটা ধর বালিগঞ্জ, ঠিক আছে। যাদবপুর মানে কি, যাদবপুর হচ্ছে এমনি স্টেশন। আর বালিগঞ্জ, বালিগঞ্জ কি, বালিগঞ্জ হচ্ছে জংশন স্টেশন। কেন ওখানে অনেক কিছু, অনেক রেল লাইনের অনেক কটা থামার জিনিস আছে। হ্যাঁ আছে। আর ওইখান থেকে বালিগঞ্জ থেকে ধর শিয়ালদা থেকে ট্রেনগুলো এলো বালিগঞ্জ, বালিগঞ্জ থেকে ট্রেন এসে আর লাইন আলাদা আলাদা করে ভাগ হয়ে গেল। ডান দিক দিয়ে চলে গেল বজবজের দিকে, আর বাঁ দিক দিয়ে চলে এলো ঢাকুরিয়া, যাদবপুর, বালিগঞ্জ, ঢাকুরিয়া, যাদবপুর, বাঘাযতীন, গড়িয়া, ঠিক আছে। আবার এইদিকে আবার জংশন স্টেশন আছে সোনারপুর। সোনারপুরে হচ্ছে জংশন স্টেশন। সোনারপুর থেকে ডান দিকে চলে গেল সুভাষগ্রাম, মল্লিকপুর, বাড়াই, আর বাঁ দিকে চলে গেল ক্যানিং, ঠিক আছে। ক্যানিং লক্ষ্মীকান্তপুর না, ক্যানিং চলে গেল বাঁ দিকে। আবার বাড়াইপুরে গিয়ে আবার জংশন লাইন, বাড়াইপুরে গিয়ে ডান দিকে চলে গেল ডায়মন্ড হারবার, আর বাঁ দিকে চলে গেল লক্ষ্মীকান্তপুর, বুঝতে পেরেছিস। এই হচ্ছে জংশনের, জংশন স্টেশন মানে হচ্ছে এইটা, ঠিক আছে। যেখান থেকে লাইন ভাগ হয়ে যায়, হ্যাঁ আলাদা আলাদা হয়ে যায়, সেইখানে সেই স্টেশন, হ্যাঁ যেখানে ক্রসিং, একদম পরিষ্কার, খুব ভালো কথা। যেখানে ক্রসিং আছে সেইখানে হচ্ছে, সেটাকে বলা হয় জংশন স্টেশন, ঠিক আছে। ধরো একদিকে এরকম আছে, লোক যদি এদিকে যায় আস্তে আস্তে এদিক দিয়ে গিয়ে 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 এই, হ্যাঁ এবারে শোনো, কথাটা শোনো, এবারে গল্পটা শোনো। তো ছোট একটি জংশন স্টেশন, ট্রেনে বেজায় ভিড়, মানে খুব ভিড় ট্রেনে। শেষে দেখি পিছন দিকের একটা ছোট্ট সেকেন্ড ক্লাস কামরা থেকে সব যাত্রী হুড়মুড় করে নেমে যাচ্ছে। মানে একটা ছোট একটা কামরা আছে, সেকেন্ড ক্লাস কামরা, যেখানে হ্যাঁ সেকেন্ড ক্লাস বগি, মানে যেখানে টিকিট কেটে উঠে গেল, যে ইচ্ছা পারলো যেখানে পারলো বসে পড়লো। কোনো কারোর কোনো পার্টিকুলার সিট নেই, রিজার্ভ করার কোনো সিট নেই যে এই সিটটা আমার। আমরা যেমন কোথাও বেড়াতে যাই তখন কি হয়, আমরা টিকিট কাটি কি, যে এই সিটটা আমাদের, এই সিটটা সৌরিসের, এই সিটটা সৌরিসের দাদায়ের, এই সিটটা সৌরিসের বাবার, এই সিটটা প্রসেন কাকার, এই সিটটা প্রসেন কাকার মেয়ের, এরকম আছে। তো ওই রকমই এমন একটা, ওই ট্রেনের মধ্যে এমন একটা কম্পার্টমেন্ট থাকে, হ্যাঁ, মানে এমন একটা বগি থাকে, যেই বগিটাতে, মানে যে কামরাটাতে কোনো রিজার্ভেশন কিছু থাকে না, টিকিটের দাম কম, যে টিকিটের দাম কম, ওই বগি টিকিটের দাম কম, যে পারবে টিকিট কেটে উঠে পড়বে, উঠে যেখানে পারবে বসে পড়বে, যেখানে বসে পড়বে সেটাই তার সিট। আবার সে যদি ওখান থেকে উঠে যায়, তার জায়গায় অন্য কেউ বসে পড়তে পারে, বুঝতে পেরেছিস। সেইটাই হচ্ছে সেকেন্ড ক্লাস
কামরা, ঠিক আছে? তো সেখান থেকে সব যাত্রী হুড়মুড় করে নেমে যাচ্ছে, দেখে খুব মজা লাগলো। আমি ফাঁকা গাড়িটা টুপ করে উঠে বসে পড়লাম। শতরঞ্জি জড়ানো, ফাঁকা গাড়ি দেখেছে, সবাই নেমে পড়েছে, ফাঁকা গাড়ি দেখেছে, উঠে পড়েছে, দেখে খুব খুশি হয়েছে, মজা পেয়েছে, দেখে উঠে পড়েছে। শতরঞ্জি জড়ানো ছোট বিছানাটা পেতে মাথার কাছে সুটকেসটা রেখে বেশ নিশ্চিন্তে, সুটকেস মানে বাক্স, আমরা এই ব্যাগ নিয়ে যাই তো বেড়াতে, আগেকার দিনে সুটকেস নিয়ে যেত, বাক্স নিয়ে যেত, এখনও আছে বাক্স, ঠিক আছে? এখন একটু বাক্সটা অন্যরকম, সুটকেসটা একটু অন্যরকম ধরনের, ঠিক আছে? হ্যাঁ, বড় বাক্স পাওয়া যেত, ঠিক আছে? বড় বাক্সর মধ্যে ওটাকে সুটকেস বলা হতো। তো ওই সুটকেসটাতে করে সুটকেসটা মাথার ধারে রেখে আর বেডিংটা লাগিয়ে এবারে শুয়েছে, ঠিক আছে? লোকাল ট্রেনে না, সেকেন্ড ক্লাস এক্সপ্রেস ট্রেনে, সেকেন্ড ক্লাস ডিব্বা আর সেকেন্ড ক্লাস কামরা, ঠিক আছে? আচ্ছা, শতরঞ্জি জড়ানো বিছানাটা পেতে মাথার কাছে সুটকেসটা রেখে বেশ নিশ্চিন্ত হয়ে বসে পড়া গেল। ট্রেন আরও প্রায় 20 মিনিট এখানে থাকবে। আমি বসে বসে দেখতে লাগলাম অন্য সব গাড়িতে লোক উঠছে নামছে, এদিকে কেউ আর আসছে না। বোধহয় পিছনের দিকে গাড়ি বলেই এটার উপর কারোর নজর নেই। আমার ভীষণ ভালো লাগছিল। একটা রেলের কামরায় একলা যেতে ভারী মজা লাগে। নিজেকে বেশ লাট বেলাটের মতো মনে হয়, মানে নিজেকে বেশ বড় লোক মনে হয় যে আমি পুরো একা একটা কামরাতে পুরো আমি একা যাবো, যেন ও নিজে পুরো টাকা দিয়ে সব সিট বুকিং করেছে, ঠিক আছে? ওই জন্য বলছে লাট বেলাটের মতো মনে হয়, মানে বড় লোক মনে হয়। লোক উঠছে না লোক, অন্য গাড়িতে উঠবে, পুরো সব ফাঁকা, শুধু উনি একা আছে, ঠিক আছে? এর মধ্যে এর মধ্যে দুজন মারোয়ারি যাত্রী, অনেক মারোয়ারি মানে রাজস্থানের যারা আছে তাদের একটা মানে কি বলবো, একটা সম্প্রদায় টাইপের, ঠিক আছে? সম্প্রদায় মানে হচ্ছে কিছু লোক হয় না, গোষ্ঠী, হ্যাঁ, গোষ্ঠী মানে হচ্ছে তোর, ধর কথার কথা বলছি, ধর একটা পাড়া, ঠিক আছে? একটা পাড়ায় সেখানে এক ধরনের মানুষরা থাকে, তাদেরকে একটা গোষ্ঠী বলা হয়। সেই গোষ্ঠীকে এক ধরনের মানে সেই ধরনের মানুষরা সবাই একই রকমের কাজ করে, ঠিক আছে? ব্যবসা করে তো ব্যবসা করে, ঠিক আছে? চাকরি করে তো চাকরি করে, ঠিক আছে? সেরকম মারোয়ারিরা বেশিরভাগই ব্যবসা করে, ঠিক আছে? দুই মারোয়ারি যাত্রী অনেক বহর নিয়ে আমার গাড়ির দিকে তাক করে আসছে বলে বোধ হয়। হ্যাঁ, ভাবলুম এই রে, এসে ঢুকলো বুঝি। হঠাৎ একজন লোক তাদের কি যেন বললে, অমনি তারা সঙ্গে সঙ্গে উল্টো দিকে ছুটল। আমার স্বস্তির নিঃশ্বাস পড়ল বটে, কিন্তু ব্যাপারটা ঠিক বুঝতে পারলুম না। তারপরেই মনে হলো ওদের বোধহয় 3rd ক্লাসের টিকিট ছিল, মানে 2nd ক্লাসের থেকেও আরও বাজে, ঠিক আছে? 3rd ক্লাসের টিকিট ছিল। ওই লোকটা বলে দিয়েছে এটা 2nd ক্লাস, সেই জন্যই সরে পড়লো। মানে এটা বল্টুদা ভাবছে যে ওদের 3rd ক্লাসের টিকিট ছিল, ওটা 2nd ক্লাস বলে ওই জন্য চলে গেছে, লোকটা বলে দিয়েছে বলে। যাই হোক, বেশি ভেবে চিনতে লাভ নেই, গাড়ি ছাড়তে আর কিছু দেরি আছে। কিন্তু আমি আর বসতে পারছিলাম না। একে তো আসবার আগে রাজধানী বিস্তর খাইয়েছে, বলেছে ছোট মামা,
অনেক খাইয়েছে আর কি, খাওয়া দাওয়া করিয়েছে আসার আগে। আর বলে দিয়েছে ছোটো মামা রেলে খালি পেটে খেতে নেই, মানে যেতে নেই রে, খেতে নেই লিখেছে। ট্রেনে করে খালি পেটে যেতে নেই, শরীর খারাপ করে, সেই বলে অনেক কিছু খাইয়ে দিয়েছে। আমিও তাই শুনে লুচি মাংস মিষ্টিতে গলা পর্যন্ত ঠেসে নিয়েছি। 3 ঘন্টা পেরিয়ে গেল, পেটে এখনো 1.5 মণ ভাত। আর 3 ঘন্টা হয়ে গেছে খাওয়া দাওয়া করেছে, তারপরেও পেট ফুলে আছে খাবার দাবার, ঠিক আছে, মানে হজম টজম ঠিকঠাক হচ্ছে না আর কি। রাত প্রায় 10:30 বাজে, দারুণ ঘুম পাচ্ছিল। গাড়িতে যে ওঠে উঠুক, আমি তো আপাতত লম্বা হই, মানে ভালো করে লম্বা হয়ে ঘুমাই, যা ভাবা তাই করা। আমি শুয়ে পড়লাম। গাড়ি ছাড়তে বোধহয় মিনিট 10 দেরি ছিল তখনও, কিন্তু আমার ঘুমিয়ে পড়তে 3 মিনিটও লাগলো না। আর সেই ঘুমের ভেতরেই টের পেলাম ট্রেনের হুইসেল বাজছে, মানে ট্রেনের হর্ন বাজছে, সাইরেন, যে ট্রেনটা ছাড়বে। কামরাটা নড়তে আরম্ভ করেছে। প্রাণপণ চেষ্টায় আধখানা চোখ খুলে দেখলুম অন্য যাত্রী আর কেউ ওঠেনি। নিশ্চিন্তে ঘুমানো যাচ্ছে হবে। নিশ্চিন্তে আমি ঘুমালাম। হ্যাঁ, রাত তখন কটা হয়েছে জানি না। হঠাৎ আমার চটকা ভাঙল, মানে ঘুমটা ভেঙে গেল। ভীষণ মশা কামড়াচ্ছে, আর কি রকম একটা অদ্ভুত গন্ধ নাকে লাগছে। চমকে দেখি গাড়িটা দাঁড়িয়ে রয়েছে কামরায় শীতল অন্ধকার, মানে গাড়ির যে কামরাটা পুরো অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার, ঠিক আছে। গোটা চারেক আলো জ্বলছিল, পাখা ঘুরছিল, কিন্তু এখন আলো নেই। মানে উনি যখন ওঠে তখন পাখা ঘুরছিল, আলো জ্বলছিল, কিন্তু এখন আর নেই, পাখাও চলছে না। ব্যাপারটা যখন ঘুমটা ভেঙেছে তখন বলছে পাখাও চলছে না, লাইটও জ্বলছে না। তাহলে ব্যাপারটা কি? বাইরে তাকালাম, কিচ্ছু দেখা যাচ্ছে না, শুধু কালো পাঁচিলের মতো থমথমে অন্ধকার। সে অন্ধকারে একটাও তারা নেই, জোনাকি নেই, কিচ্ছু নেই। জানলার অন্যদিকে তাকালাম, ঠিক এক দৃশ্য, যেন রাতারাতি গাড়িটাকে কেউ একটা আলকাতরার সমুদ্রের ভেতরে তলিয়ে দিয়েছে। আলকাতরা হচ্ছে একটা লিকুইড রং, মানে রং টাইপের। আলকাতরাটা তৈরি হয় ওই তেল, খনিজ তৈল আছে, খনিজ তেল, যেগুলো দিয়ে আমরা পেট্রোল, ডিজেল, কেরোসিন তেল এইসব পাই। ওই খনিজ তেলটা যে তৈরি হয়, মানে তোলা হয়, ওইটা যখন তোলা হয় ওইটাকে বলা হয় ক্রুড অয়েল, মানে অসংশোধিত তেল, ঠিক আছে। এইবারে ওইটা থেকে, হ্যাঁ, রং না, অনেক রকমের জিনিসপত্র থাকে ওর মধ্যে, ঠিক আছে। সেইটাকে ফিল্টার করলে, ওই ক্রুড অয়েলটাকে যখন ফিল্টার করা হয় মেশিনে, সেগুলোও কিন্তু মেশিন পাওয়া যায়, অনেক রকমের মেশিন পাওয়া যায়। ফিল্টার মানে পরিষ্কার করা, আলাদা আলাদা করা। যে একটা জিনিস থেকে, ধর কথার কথা বলছি, একটা তোর কুমড়ো থেকে সব কিছু আলাদা করতে হবে। কিরম সব কিছু? খোসাটাকে আলাদা করলি, পেটের নাড়ি ভুঁড়িগুলো আলাদা করলি, দানাগুলো আলাদা করলি, এরকম হয় তো। ঠিক তেমন, ঠিক আছে, ঠিক তেমনই ওই ক্রুড অয়েল থেকে কেরোসিন তেল আলাদা করা হয়, পেট্রোল আলাদা করা হয়, তারপর ডিজেল আলাদা করা হয়, তার থেকে আলকাতরা বেরোয়। সব কিছু তুলে নেওয়ার পর যেটা থাকে সেটা হচ্ছে আলকাতরা। ওই আলকাতরা কালো রঙের হয়, পিচের মতো। পিচটাও হয়তো ওই থেকেই তৈরি হয়, ঠিক
ঠিক আছে, কালো রঙের একটা লিকুইড, ঠিক আছে, খুব বাজে গন্ধ। ওইটা কাঠের মধ্যে লাগালে না, কাঠে ঘুণ ধরে না, ঘুণ হচ্ছে একটা পোকা, সে পোকাটা ধরে না, চট করে ধরে, হয়তো দেরি হয়, ঠিক আছে, কেন ওটা খুব মানে উগ্র গন্ধ, ওই গন্ধের জন্য। আর ওটা কারোর গায়েটায় লাগলে, এসব চামড়ায় টামড়ায় লাগলে না জ্বালা করে, বুঝতে পেরেছিস? জ্বালা করে, মাঝে গন্ধ পায়। হ্যাঁ, আমাদের যখন আমরা যখন এইখানে নতুন এসেছি না প্রথম, তখন তো এখানে কেউ আসেনি, তখন আমরা তো বাড়ি করেছিলাম এখানে। তখন আমাদের কিসের বাড়ি ছিল? বেড়ার বাড়ি ছিল। বেড়া মানে দরমা, তোকে দেখাবো পরে দরমার বাড়ি কাকে বলে। ওপরে টালি দেওয়া, তো সাইডে বাঁশ দেওয়া, এর দেওয়াল তো ছিল না তখন, এখানে দরমা লাগানো ছিল, বাঁশ, শাল খুঁটি এসব সব পুঁতে, তার উপরে কাঠ, হ্যাঁ কাঠ, শাল খুঁটি এসব দিয়ে বাড়িটা তৈরি করে, না কাঠ, শাল খুঁটি এইসব দিয়ে বাড়িটা তৈরি করেছিল দাদা, ঠিক আছে। তো দাদা যখন তৈরি করেছিল তখন ওই শাল খুঁটির মধ্যে না ওই আলকাতরা লাগিয়েছিল। কেন লাগিয়েছিল আলকাতরা? তার কারণ হচ্ছে ওই শাল খুঁটিগুলো যাতে অনেক দিন চলে, অনেক দিন ভালো থাকে, চট করে যাতে পচে নষ্ট না হয়ে যায়, যাতে ঘুণ না ধরে, উই পোকা না ধরে, যাতে ওটাকে নষ্ট না করে দেয়। তো ওই লাগিয়েছিল যখন, তখন এবং তারপরেও আমি ওই আলকাতরা দেখেছি। পরে দেখেছি শুধুই না, পরে আমাদের আবার যখন ঘর ভাঙে বারবার, এরকম অনেকবার তো ঘর ভেঙে আবার নতুন করে করেছি, তখন আমি একবার ওই আলকাতরা কাপড়ে করে নিয়ে না ওই নতুন শাল খুঁটির মধ্যে লাগিয়েছিলাম, ঠিক আছে। তো যখন লাগাই তখন তো এরকম খালি হাত ছিল, তো আমার হাতের চামড়াগুলো না পুড়ে গেছিলো, পুড়ে গেছিলো, হ্যাঁ জ্বালা করছিল, অনেকক্ষণ দিয়ে করেছিলাম তো, পুড়ে গেছিল তখন, ঠিক আছে। পুড়ে এরকম ছাল উঠে গেছে, ছাল না, আমাকে তো হাতে এরকম ডোবাতে হচ্ছে, ডুবিয়ে ওটা কাপড়টাকে ভালো করে চুবিয়ে তারপরে তো কাপড়টা দিয়ে তো ওই শাল খুঁটিতে লাগাতে হচ্ছে। তাহলে কি হচ্ছে, কাপড়টা যদি চোবাই তখন আমার হাতে এতখানি পর্যন্ত ডুবে যাচ্ছে ওর মধ্যে, আলকাতরার মধ্যে, তাহলে আলকাতরা লেগে যাচ্ছে এইসব জায়গায় দিয়ে, এইসবগুলো যেসব চামড়া পামড়াগুলো সব পুড়ে গেছিলো, পুড়ে এরকম ছাল উঠতো, ঠিক আছে, এরম হতো আর, ঠিক আছে। ওটা হচ্ছে আলকাতরা, ঠিক আছে। তারপর মনে হলো কেবল আলকাতরা নয়, ধোঁয়ার মতো কি যেন কুণ্ডুলি পাকিয়ে উঠছে তার ভেতর, মানে ওই কামরাটার ভেতরে, ট্রেনের কামরাটার ভিতরে মনে হচ্ছে ধোঁয়ার মতো কুণ্ডুলি পাকিয়ে, মানে এরকম গোল গোল ধোঁয়া পাকাচ্ছে খালি, এরকম মনে হচ্ছে। তখন মনে হয় নিশ্চয়ই কুয়াশা। তখন হচ্ছে ব্যাপার কি, রাত যে কখনো এত অন্ধকার হয় সে আমি স্বপ্নেও জানতাম না। আকাশে যদি ঘন কালো মেঘ দেখা যায়, তার ভেতরেও অন্তত আবছা একটা আলোর আভাস থাকে, মাঝে মাঝে বিদ্যুৎ চমকায়, তাও যদি না হয় লাইনের ধারে ঝোপে জঙ্গলে, হ্যাঁ লাইনের ধারে না, যদি খুব মেঘ করে, যদি খুব মেঘ করে, ঘন মেঘ করে, তাহলে তো আর তারা দেখা যায় না, ঠিক আছে। ও সেইটাই ভাবছে, লাইনের ধারে ঝোপে জঙ্গলে অন্তত দু একটা জোনাকির ফুলকি তো জ্বলবে, এমন কাণ্ড তো কখনো দেখিনি। ট্রেন কি কোনো স্টেশনে থেমে আছে? তাহলে আলো করি, স্টেশনের বাইরে লাইন ক্লিয়ার না পেয়ে দাঁড়িয়ে রয়েছে, লাইন ক্লিয়ার মানে সিগন্যাল হয়নি, মানে লাইন ক্লিয়ার নয়, ঠিক আছে, রেড সিগন্যাল হয়েছে, তার মানে লাইন ক্লিয়ার নয়, ঠিক আছে, সেই জন্য দাঁড়িয়ে আছে, ঠিক আছে। তাহলে সিগন্যালেরও বাতি তো দেখা যাবে, কোথায় সেসব, ঠিক আছে, এসব ভাবছে, সিগন্যালের তো বাতি দেখা যাবে, সেটাই বা কোথায়, সেটাও তো নেই, ঠিক আছে। এদিকে একটা অদ্ভুত গন্ধ পাক খাচ্ছে আমাকে ঘিরে ঘিরে।
মানে অদ্ভুত গন্ধ হ্যাঁ ওই ইয়ের মধ্যে, হ্যাঁ কামড়ার মধ্যে। আর কি নিদারুণ ভাবে যে মশা কামড়াচ্ছে, ওইটা ভূতের রূপ ছিল। হ্যাঁ আর কি নিদারুণ ভাবে যে মশা কামড়াচ্ছে, সে আর তোকে কি বলবো প্যালা, মানে প্যালাকে বলছে তো গল্পটা, সেটাই বলছে এত মশা কামড়াচ্ছে কি বলবো তোকে প্যালা। তার উপর দুর্দান্ত গরম, আমি বসে বসে ঘামতে লাগলো, বেঞ্চির ওপর পা ছড়িয়ে বসেছিলাম, হ্যাঁ সিটের ওপর পা ছড়িয়ে বসেছিল। মশাদের যত নজর দেখছি পায়ের ওপরে। শেষে জের বার হয়ে যেই একটা চাটি হাঁকিয়েছি, হ্যাঁ হ্যাঁ মানে পায়ে মশা বসেছে এরম ভাবে মারলো, জোরে একটা যেই মারলো, তোকে কি বলবো প্যারা, সেটা আমার পায়ে লাগলো না, খড়খড়ে লোমওয়ালা নরম একটা জিনিসের ওপর হপাত করে গিয়ে চটটা পড়লো। হুট করে কি একটা বিটকেল আওয়াজ হলো, মানে যেই চটটা মেরেছে হুট করে একটা বাজে আওয়াজ হলো, ঠিক আছে। কালো মতন কে যেন শূন্যে লাফিয়ে উঠলো, লাফিয়ে উঠলো। চোখের সামনে দুটো সবুজ আগুন দপদপ করে জ্বলে উঠলো, ঠিক আছে, দপদপ করে উঠলো। তারপরেই কি যেন ধপাত করে বাইরে পড়ে গেল। আমি বুঝতে পারলাম কামরার দরজাটা খোলা, উঠে বন্ধ করবো কি, হাত পা আমার আতঙ্কে ঠান্ডা হয়ে গেল। এই যে কালো জীব কি, মানে কে এই কালো জীব, কি সে, হ্যাঁ মানে যে চড় মেরেছে মশা কামড়াচ্ছে বলে, অন্য কোথাও একটা জায়গায় হাতটা পড়েছে, সেটা লাফিয়ে জানলা দিয়ে দরজা দিয়ে বাইরে ট্রেনের বাইরে চলে গেছে, ঠিক আছে। লাফিয়ে উঠলো, আর লাফিয়ে উঠেই বা গেল কোথায়, ঠিক আছে। অমনি অমন অস্বাভাবিক দুটো সবুজ চোখই বা কেন, মানে চোখ দুটো সবুজ, আর সে চোখে কোনো হিংস্র প্রতিহিংসা লুকিয়েছিল, ঠিক আছে। মানে কোনো একটা হিংস্র জন্তু যেমন করে সেরকম, যে কামড়ে দেবো এরকম এই টাইপের আর কি। ব্যাস মনে করতেই আমার চুল খাড়া হয়ে গেল, চুলগুলো এরকম দাঁড়িয়ে যাচ্ছে, সোজা হয়ে গেছে, ঠিক আছে। হ্যাঁ এইবার বুঝতে পারলাম গাড়ির এই কামড়াটায় নিশ্চয়ই ভুতুড়ে, কামড়াটা নিশ্চয়ই ভুতুড়ে। তাই জংশন স্টেশনের লোকগুলো সব হুড়মুড়িয়ে এই গাড়ি থেকে নেমে পালিয়েছে। তাই মারোয়ারি দুজন এই গাড়িতে উঠতে এসে অমন ঊর্ধ্বশ্বাসে উল্টো দিকে দৌড় দিয়েছে, ঠিক আছে। আর আমি এমন নিরেট গর্ধব যে এসব দেখেও কিছু বুঝতে পারিনি। এই মারাত্মক ভুতুড়ে কম্পার্টমেন্টে উঠে নিশ্চিন্তে ঘুম লাগিয়েছি। কী করবো এখন, নেমে পড়বো গাড়ি থেকে, তারপর যেদিকে চোখ যায় ট্রেনে দৌড় লাগাবো। কিন্তু এই অন্ধকারে চোখ আর কোন দিকে যাবে, দিক বিদিক দূরে যাক, নিজের হাত পা পর্যন্ত দেখতে পাচ্ছি না, আর পালাবো, নিজের হাত পা দেখতে পাচ্ছি না, পালাবো, সেটাই বলছে। চোর ডাকাতের হাত থেকে পালানো যায়, পুলিশের হাত থেকেও হয়তো যায়, কিন্তু ভূতের পাল্লা থেকে কী করে পালাবো। খপ করে 30 গজ লম্বা একখানা হাত বাড়িয়ে ঘাটটি টেনে ধরবে, মানে ভূতের হাত লম্বা সেটা বলছে, ঘপ করে হাত দিয়ে টেনে ধরবে। আমি দৌড়ে পালাবো, আমাকে যদি, হ্যাঁ আমি দৌড়ে পালাবো, আমাকে যদি কেউ কোনো ভূত যদি হাত বাড়িয়ে টেনে ধরে, খপ করে ধরে যদি নিয়ে আসে, তখন কী হবে। হঠাৎ টপাত, হ্যাঁ মাথার ওপর কয়েক ফোঁটা ঠান্ডা জল পড়লো। তারপর এই বাইরে বিটকেল ছাড়াত আওয়াজ। ঠিক মনে হলো যেন একটা লম্বা পাইপ দিয়ে জল ছুটছে। শুধু মনে হয় না,
ছেড়াত করে কোত্থেকে এক বিচ্ছিরি জল এসে আমার নাকে মুখে এসে আছড়ে পড়লো। হ্যাঁ, বাপরে গেছি বলে আমি জানলা বন্ধ করে ফেললাম। সামনে সেই আওয়াজটা চলতে লাগলো। মনে হলো সেই অথই অন্ধকারে পেতনির বাচ্চা আলকাতরা গোলা নিয়ে হোলি খেলছে। মানে আলকাতরা দিয়ে পেতনি হোলি খেলছে, সেটাই বলছে। আলকাতরা মানে এক্ষুনি বললাম যে ওই যে আমাদের যে পেট্রোল ডিজেল এগুলোর যে ক্রুড অয়েল হয় সব আলাদা করে নেওয়ার পরে যেটা পড়ে থাকে সেটা আলকাতরা পিচ এই ধরনের। ঠিক আছে, আলকাতরা দিয়ে হোলি খেলছে। হ্যাঁ, সেটাই বলছি যে পেতনির বাচ্চা আলকাতরা দিয়ে হোলি খেলছে। আমার গায়ে জল পড়ে। আমি বসে বসে রঘুপতি রাঘব গানটা গাইতে চেষ্টা করলাম, গলা দিয়ে গান বেরোলো না। একটা গান আছে, রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। ওটা কিভাবে করলে? হ্যাঁ, কি হয় এটা? এই গানটা গাইলে নাকি ভূত পালিয়ে যায়। কিন্তু একটা ভূত আছে, যে ভূতটা সারা ভারতবর্ষর অনেক ক্ষতি করেছে। সেই ভূতটা এই গানের একটা দুটো লাইন পাল্টে দিয়েছে। সেখানে আবার অন্য অন্য লাইন ঢুকিয়েছে। তুই আর একটু বড় হ, বড় হলে ওইগুলো ভালো করে তোকে বলে বোঝাবো, ঠিক আছে? এবং তুই যখন জানতে পারবি তখন তুই বলবি, হ্যাঁ এইরকম করেছে এই লোকটা, এত বাজে লোক, এরকম বলবি, ঠিক আছে? আচ্ছা, এবারে কথাটা শোনো। রঘুপতি রাঘব না, ওরম বলে না। তুমি যেটা বলছো শোনো, রেকর্ডিং হচ্ছে, ওসব বাজে কথা বলতে নেই। রেকর্ডিং না হলেও তোমার দরকার কি বলার সব কথা। আচ্ছা, এবার